নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার চেনা জানাদের সঙ্গে আমার গল্প ভাগ করে নিতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করি উপন্যাসের ৭ম পর্ব। কেষ্টনগরে বিয়েবাড়ির একান্তে একটা ঘরের ভেতরে প্রকাশ মামা সেই কথাটাই জিজ্ঞেস করলে। বললে, কিরে, তুই কালীগঞ্জের বইয়ের ব্যাপারটা বাসর ঘরে সকলকে বলে দিসনি তো? নিরঞ্জন বলছিল। সদানন্দ গম্ভীর মুখে বললে, না, বলিনি। প্রকাশ মামা সাবধান করে দিলে, বললে, না, বলিসনি। সদানন্দ বললে, কিন্তু কালীগঞ্জের বইয়ের সেই 10,000 টাকা, সেটা কিন্তু এখনো দাদু দিলে না, তুমি কথা দিয়েছিলে কিন্তু। প্রকাশ মামা বললে, তুই মিছিমিছি ওসব নিয়ে ভাবছিস কেন? তোর দাদুর কাছে 10,000 তো হাতের ময়লারে। দেবে যখন কথা দিয়েছে তখন নিশ্চয়ই দেবে। 10,000 টাকা মেরে দিয়ে কি তোর দাদু বড়লোক হবে? নিশ্চয়ই দেবে, আমি তো সাক্ষী আছি। সদানন্দ বললে, কিন্তু কালীগঞ্জের বইয়ের টাকা যদি দাদু না দেয় তখন কিন্তু সর্বনাশ হবে, এই আমি বলে রাখছি। ওদিক থেকে কন্যাকর্তার গলা শোনা গেল, কই, বেয়াই মশাই কোথায়? সিগারেট পেয়েছেন তো? বলতে বলতে কালীকান্ত ভট্টাচার্য এসে পড়লেন। বললেন, হেই যে, এখানে বাবা জীবনও আছে দেখছি, তা সিগারেট টিগারেট সব পাচ্ছেন তো বেয়াই মশাই? প্রকাশ মামার মুখে তখন সিগারেট জ্বলছিল, সুতরাং উত্তরার তাকে দিতে হলো না। শুধু বললে, এবার যাত্রার বন্দোবস্ত করুন বেয়াই মশাই। আমি বরকনেকে একবার নবাবগঞ্জে পৌঁছে দিতে পারলেই আমার ছুটি। তারপর আপনার ভাগ্য আর আপনার মেয়ের হাত যশ। তা প্রকাশ মামা করিতকর্মালোকই বটে। করিতকর্মালোক না হলে কি এ বিয়ে হতো নাকি? বিয়ে তো প্রায় আটকেই গিয়েছিল কাল সকালবেলা। বাড়িময় শোরগোল উঠেছিল। নবাবগঞ্জে কথাটা প্রায় ছড়িয়েই গিয়েছিল। সবাই জানতে পেরেছিল যে চৌধুরী মশাইয়ের ছেলে পালিয়ে গিয়েছে, তাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। একে গ্রাম দেশ, তার ওপর ছোট গ্রাম নবাবগঞ্জ। কার বাড়িতে জামাই এসেছে, কার মেয়ে কার সঙ্গে ফষ্টি নষ্টি করছে, তার কারো জানতে বাকি থাকে? তাছাড়া নেমন্তন্ন হয়েছে মোটামুটি সব বাড়িতেই। তারা কদিন ধরেই খাবে, শুধু খাবে না, একেবারে গন্ডে পিণ্ডে খাবে। তার ওপর ছাঁদা বেঁধে নিয়ে যাবে। কদিন আগে থেকেই তারা বাড়িতে কম খেয়ে খেয়ে চালাচ্ছে, যাতে খাবার জন্যে পেটে কিছু জায়গা খালি থাকে। কিন্তু সদানন্দর পালিয়ে যাবার খবর পাওয়ার পর তাদের সব উৎসাহে যেন ভাটা পড়ল। তাহলে তাহলে খাওয়াটা কি মাটি হলো? বারোয়ারিতলায় নিতাই হালদারের দোকানের মাচার ওপর রীতিমতো সভা বসল। পরমেশ মৌলিক তখন সবে খবরটা নিয়ে এসেছে। খবরটা শুনে সকলের মুখই ফ্যাকাশে হয়ে গেছে। বললে, তাহলে খুড়োমশাই, আজকে কি খাওয়া হবে না? পরমেশ মৌলিক বললে, কি জানি হে, কপালে কি আছে? মাছ, দই, মিষ্টি সবকিছুর বন্দোবস্ত হয়ে গেছে। কি 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 মিষ্টি হয়েছিল? শুনলুম নাকি কেষ্টনগর থেকে সরভাজার অর্ডার দেওয়া হয়েছিল। শুধু সরভাজা নয়, কদিন থেকেই খাওয়ার আইটেমগুলো নিয়ে আলোচনা করে করে সকলের সব মুখস্থ হয়ে গিয়েছিল। মাছ, মাংস, মাছের মুড়িঘণ্ট, ধোকার ডালনা, বেগুন ভাজা, নিরামিষ আর আমিষ 2 রকমের চপ, দই, রসগোল্লা, পান্তুয়া, আরো অনেক কিছু। এমন সময় দেখা গেল হন্তদন্ত হয়ে শালাবাবু আসছে। সবাই হাঁ করে চেয়ে রইল সেদিকে। কাছাকাছি আসতেই সবাই এগিয়ে গেল। শালাবাবু, কি খবর, পেলেন সদাকে? শালাবাবুর মুখটা গম্ভীর। বললে, না হে, পেলুম না, দেখি একবার কালীগঞ্জের দিকে গিয়ে। কালীগঞ্জে?
কালীগঞ্জে সদা কি করতে যাবে? শালাবাবু বললে, রানাঘাট ফানাঘাট, রেলবাজার, নবাবপুর সব তো দেখে এলুম, এবার কালীগঞ্জের দিকটাই বা বাকি থাকে কেন? বলে আর দাঁড়ালো না, হন হন করে সামনের দিকে চলতে লাগলো। কেদারের হঠাৎ কথাটা মনে পড়ে গেল, এতক্ষণ খেয়াল ছিল না। আসল কথাটা জিজ্ঞেস করতে ভুল হয়ে গেল। বললে, ওই যা, আসল কথাটাই তো জিজ্ঞেস করতে ভুল হয়ে গেল। নিতাই জিজ্ঞেস করলে, কি কথা? খাওয়ার কথা। বলে দৌড়তে লাগলো। শালাবাবু তখন অনেক দূর চলে গেছে। কেদার দৌড়তে দৌড়তে গিয়ে ডাকলে, ও শালাবাবু, শালাবাবু। শালাবাবু পেছন ফিরে তাকালো, ভাবলে হয়তো সদাকে পাওয়া গেছে, সদার সন্ধান দিতে আসছে কেদার। বললে, কিরে, সদাকে পেয়েছিস? কেদার কাছে গিয়ে হাঁপাচ্ছিল, হঠাৎ কথা বেরোলো না মুখ দিয়ে। তারপর বললে, না, সদার কথা নয়, নেমন্তন্নর কথা বলছি। আমাদের নেমন্তন্নটা তাহলে কি হবে? সেটাও মারা যাবে নাকি? কেদারের কথা শুনে শালাবাবুর পিত্তি জ্বলে গেল। বললে, দূর হ, ভোর রাত থেকে সদাকে খুঁজে খুঁজে আমার পায়ের রং খিল গেল, আর উনি এসেছেন নেমন্তন্নর খবর নিতে। দূর হ, দূর হ। বলে রাগে গড়গড় করতে করতে শালাবাবু আরো জোর পায়ে এগোতে লাগল। সভার সবাই খুব ম্রিয়মাণ হয়ে গেল কথা শুনে। বরকে না পাওয়া যাক, কিন্তু খাওয়াটা বন্ধ হবার কথা ভেবে সবাই যেন কেমন নিঝুম হয়ে গেল। এ কদিন অনেক ছিলিম তামাক পড়েছে, অনেক সময় তর্কাতর্কি করেছে। রেলবাজারের গৌড়ের দোকানের রসগোল্লা ভালো না রানাঘাটের হরিহরের দোকানের রসগোল্লা ভালো, তাই নিয়ে তর্ক করে কতদিন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কতদিন সেই তর্ক করতে করতে শেষকালে সেটা মারামারিতে পরিণত হয়েছে। তবু তর্কের মীমাংসা হয়নি। সকলেই ওই বিয়ের তারিখটার দিকে চোখ রেখে এতদিন জীবনযাপন করে এসেছে। হঠাৎ সেই পরম লক্ষ্য ভ্রষ্ট হওয়াতে সবাই বিমর্ষ হয়ে রইল। কিন্তু বিকেল পড়বার আগেই সবাই আবার চাঙ্গা হয়ে উঠল। কেদারই খবর পেয়েছিল প্রথমে। সে দৌড়তে দৌড়তে এসে খবর দিল গোপাল ষাটকে। গোপাল ষাট তখন গোয়াল ঘরে গরুকে জাবনা দিচ্ছে। কেদারের গলা শুনেই চেঁচিয়ে উঠল, কিরে, কি খবর রে? কেদার রাস্তা থেকেই চেঁচিয়ে উঠল, ওরে, সদাকে পাওয়া গেছে, আর ভয় নেই। গোপাল ষাট বললে, পাওয়া গেছে? তাহলে খাওয়া খাওয়া হবে। বলে আর দাঁড়ালো না, অন্যদিকে চলে গেল। বললে, যাই, নিতাইকে খবরটা দিয়ে আসি, সে খুব মন মরা হয়ে গেছে। কথাটা শুনে পর্যন্ত গোপাল ষাটের বুক থেকে যেন একখানা ভারী পাথর নেমে গেল। গরুর জাবনা দেওয়া ফেলে রেখে তাড়াতাড়ি কোঁচার খুঁটটা গায়ে দিয়ে রাস্তায় বেরোলো। এতক্ষণে সবাই নিশ্চয়ই জেনে গেছে। সোজা বারোয়ারি তলার দিকে পা বাড়ালো, কিন্তু সেখানে তখন আগেই সভা বসে গেছে। নিতাই, কেদার সবাই হাজির। সবার মুখেই উত্তেজনা। নেমন্তন্ন খাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে সবাই যেন বেশ ধাতস্থ। সবাই জেনে গেছে সদাকে পাওয়া গেছে। কালীগঞ্জ থেকেই শালাবাবু নাকি তার ভাগ্নেকে ধরে এনেছে। কিন্তু পালিয়েছিস কেন? কিছু বলছে না সদা? কথাটা সবাইকে ভাবিয়ে তুলল। বিয়ের নামে কেউ পালায়? সদাকে ছোট্টবেলা থেকেই দেখে এসেছে, কিন্তু তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেনি কেউ কখনো। স্কুল থেকে ফেরবার পথে এই বারোয়ারি তলা দিয়ে এসে বাড়ি ফিরেছে। হাটের দিনেও অনেক সময় হাটে এসেছে সে, কিন্তু কেমন যেন ভুলো ভুলো মন সব সময়, আর বেশিরভাগই শালাবাবু সঙ্গে থাকত। চৌধুরী মশাই অনেকদিন ছেলেকে এনে চণ্ডীমণ্ডপে বসিয়েছেন। বলেছেন, একদিন তো তোমাকে কাজকর্ম সবই দেখতে হবে, এখন একটু জেনে শুনে নাও। অতি সুবোধ বালকের মতো সদানন্দ চুপচাপ শুনে গেছে বাবার কথা। চৌধুরী মশাই বলতেন, এই দেখো, এইগুলোর নাম পর্চা, এই হচ্ছে দাখলে, আর এই হলো নকশা। এই নকশার ওপর নম্বর দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে দাগ নম্বর। এক এক করে চৌধুরী মশাই সেরেস্তার নথিপত্র সব বোঝাতেন। কিসের কি মানে, কিসের কি গুরুত্ব। এককালে যখন দাদু থাকবে না, বাবা মা কেউই থাকবে না,
তখন তাকে নিজেকেই তো এইসব দেখতে হবে। নায়েব গোমস্তার উপর ভরসা করে আর যাই করা যাক, জমিদারি সেরেস্তার কাজ চলে না। তোমার নিজের জিনিস, তোমাকে নিজের হাতেই সব করতে হবে। উকিল তোমাকে ঠকাতে চাইলেও তুমি কেন ঠকবে? মামলা মোকদ্দমার সময় তোমাকে নিজেকে কাছারিতে যেতে হবে, কাঠগড়ায় সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। এরকম চুপ করে থাকলে চলবে না। উকিলের জেরায় ভয় পেলে চলবে না। নিজের স্বার্থ কড়াই গণ্ডায় বুঝে নিতে শিখবে। আর প্রজা ঠ্যাঙাতে যদি না পারো তো জমিদারি করো না। এ ভালো মানুষের কাজ নয়, বুঝলে? এত যে উপদেশ, এত যে পাখি পড়ানো, সব কিন্তু বৃথা হয়েছিল। চৌধুরী মশাই বলতেন, কিছু বুঝলে? কথার জবাব দিচ্ছ না কেন? বুঝলে কিছু? সদানন্দ বলতো, না। চৌধুরী মশাই চটে যেতেন, বলতেন, কেন? এতে না বুঝবার কি আছে? লেখাপড়া শিখেছ তুমি, তোমার কাছে এসব কথা তো শক্ত হবার কথা নয়। ওই কৈলাস গোমস্তাকে দেখো তো, ও তো লেখাপড়ার কিছুই জানে না, কিন্তু আমাদের কত নম্বর পর্চায় কত বিঘে কত ছটাক জমি আছে সব ওর মুখস্থ। ও ম্যাট্রিক পাসও নয়, আইএ পাসও নয়। তোমার মতো বিএ পাস ছেলে যদি এসব বুঝতে না পারে তো এতগুলো পয়সা নষ্ট করে কি লাভ হলো? তারপর যেন চৌধুরী মশাইয়ের খেয়াল হতো খোকা কিছুই শুনছে না, অন্যদিকে চেয়ে আছে। তারপর ছেলের দৃষ্টি অনুসরণ করে দেখলেন চণ্ডী মণ্ডপের উঠোনে রজবালি তাদের গরুটাকে জোরে জোরে মারছে। চৌধুরী মশাই ধমকে উঠতেন, ওদিকে কি দেখছো? আমি কাজের কথা বলে যাচ্ছি আর তুমি রজবালিকে দেখছো? রজবালির দিকে দেখে তোমার লাভ কি? কিন্তু না, তার লাভ ছিল। রজবালিকে দেখেও তার লাভ ছিল। কথা নেই, বার্তা নেই, সেই অবস্থাতেই সদানন্দ সেখান থেকে উঠে গেল। উঠে রজবালির হাত থেকে লাঠিটা 1 মিনিটের মধ্যে কেড়ে নিলে। বললে, মারছিস কেন গরুটাকে? কি করেছে গরুটা? রজবালি তো ভয়ে অস্থির। গাড়ির গরুকে মেরেছে, তাতে এমন কি কসুর করেছে সে যে খোকাবাবু তার পাঁচন বাড়ি কেড়ে নিলে? কিন্তু ব্যাপার বুঝে চৌধুরী মশাই সেখানে এসে হাজির হলেন। বললেন, এ কি করছো? এ কি করছো? সদানন্দ বলল, ও গরুটাকে মারছে কেন? গরুটা কি করেছে ওর? চৌধুরী মশাই বললেন, তার দরকার হলে গরুকে মারবে না? বদমাইশি করেছে তাই মেরেছে, তুমি ও নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? সদানন্দ বললে, তাহলে আমিও রজবকে মারব, ও তো বদমাইশি করেছে। চৌধুরী মশাই ছেলের বেয়াড়া বুদ্ধি দেখে অবাক হয়ে গেলেন। তাঁর ছেলে হয়ে এরকম বেয়াড়া বুদ্ধি কেন হলো? এমন বুদ্ধি হলে এত সম্পত্তি রাখবে কি করে? চিরকাল তো আর তিনি থাকছেন না। একদিন তো এই ছেলের হাতে এই সম্পত্তি তুলে দিয়ে তাকে চলে যেতে হবে। তখন? সেই দিন থেকেই চৌধুরী মশাইয়ের আর এক ভাবনা শুরু হলো। সেই দিন থেকেই তিনি ছেলেকে নিজের কাছে রাখবার চেষ্টা করতে লাগলেন। চণ্ডী মণ্ডপে নিজের কাছে বসিয়ে সবকিছু দেখাতে বোঝাতে লাগলেন। সদানন্দ কিছুক্ষণ কাছে বসে থাকতো বটে, কিন্তু তার মন কোথায় পড়ে থাকতো কে জানে। খানিকক্ষণ পরেই বলতো, আমি যাই। চৌধুরী মশাই বলতেন, কোথায় যাবে আবার? সদানন্দ বলতো, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না তো যাবে কোথায়? সদানন্দ বলতো, বাইরে। বাইরে কোথায় তা বলবে তো। কিন্তু সদানন্দ বাইরে যে কোথায় যাবে তা সে নিজে জানলে তবে তো বলবে। রাত্রে চৌধুরী মশাই গৃহিণীকে বলতেন, খোকা কি এখনো প্রকাশের সঙ্গে মেশে নাকি? গৃহিণী অবাক হয়ে যেতেন, বলতেন, প্রকাশের সঙ্গে মিশলে কি হয়েছে? চৌধুরী মশাই বলতেন, না, প্রকাশের সঙ্গে যেন বেশি মেলামেশা না করে খোকা, এই তোমাকে সাবধান করে দিলুম। প্রীতিলতাও জমিদারের মেয়ে, বাপের বাড়ির লোকের নিন্দে সহ্য করবার মতো মেয়ে সে নয়। বলতো, তুমি তো প্রকাশকে দেখতে পারবেই না, তা সে তোমার কি ক্ষতি করেছে শুনি? চৌধুরী মশাই একটু নরম হয়ে বলতেন, না, আমি তা বলছি না। চিরকাল ওই রকম আড্ডা দিয়ে বেড়ালেই চলবে? সেরেস্তার কাজকর্ম তো একটু একটু করে রপ্ত করে নিতে হবে। আমি আর কদিন। এরপরে এ প্রসঙ্গ আর বেশিক্ষণ চলত না।
কিন্তু চৌধুরী মশাই মনে মনে অস্বস্তি বোধ করতেন সদানন্দকে নিয়ে। ঠিক যেমন ছেলে তিনি চেয়েছিলেন, সদানন্দ তেমন ছেলে হল না। বাবার কাছে আসতেই যেন তার অনিচ্ছে। বাবার চোখে পড়বার ভয় সে যেন কোথাও লুকিয়ে থাকে। তাঁর দৃষ্টির আড়ালে সে ঘুরে বেড়াতে পারলে যেন বাঁচে। চৌধুরী মশাই প্রায় গৃহিণীকে প্রশ্ন করতেন, খোকা কোথায় গেল? প্রীতিলতা বলতো, গেছে নিশ্চয়ই কোথাও। চৌধুরী মশাই বলতেন, কিন্তু কোথায় গেছে সেটা বলবে তো? প্রীতিলতা বলতো, কিন্তু কোথায় গেছে তা আমি কি করে বলবো? তার বয়স হয়েছে, সে নিজের খুশি মতো যেখানে ইচ্ছে ঘুরে বেড়াবে, আমাকে সে বলে যাবে নাকি? এর জবাবে চৌধুরী মশাই কি আর বলবেন? নিজের অভিলাষের অপূর্ণতার দুঃখটা নিজের মনেই হজম করবার চেষ্টা করতেন। কিন্তু এমনি করে আর বেশি দিন চলল না। শেষকালে সমস্ত রোগের একমাত্র উপশম হিসেবে যখন খোকার বিয়ের প্রসঙ্গটা উঠল, তিনি এক কথাতেই রাজি হয়ে গেলেন। ভাবলেন, হয়তো বিয়ের পরই সবকিছু সহজ স্বাভাবিক হয়ে যাবে, যেমন সবার হয়ে থাকে। কিন্তু সেই বিয়ের দিনেই যে খোকা এমন কাণ্ড করে বসবে, তা কে কল্পনা করতে পেরেছিল? প্রকাশই বিয়ের সম্বন্ধ করেছিল, সুতরাং তারই যত দায়িত্ব। সেই ছুটল চারিদিকে। চারিদিকে সকলকে নেমন্তন্ন করা হয়েছে, দই মাছ মিষ্টি সবকিছু তৈরি। অধিবাস নিয়ে কুটুম বাড়ি থেকে লোক এসে গেছে, অথচ বর নেই। নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো চৌধুরী মশাইয়ের। কুটুম বাড়ির লোককে কি জবাব দেওয়া হবে? কিন্তু না, প্রকাশ করিতকর্মার লোক বটে। বেলা তখন দ্বিতীয় প্রহর উতরে গেছে। হঠাৎ খোকাকে নিয়ে এসে হাজির। চৌধুরী মশাই খবর পেয়েই দৌড়ে নিচে গেছেন। গিয়ে বললেন, কি হলো, কোথায় পেলে ওকে? প্রকাশ বললে, সেসব কথা এখন থাক জামাইবাবু, সে অনেক কাণ্ড। অনেক কাণ্ড? অনেক কাণ্ড মানে কি, খুলে বলো। বেলা 3টে বাড়ি থেকে বর নিয়ে বেরোতে হবে, হাতে আর সময় নেই। এদিকে কুটুম বাড়ি থেকে লোক এলো, অধিবাসের তত্ত্ব নিয়ে যারা এসেছিল তারা দেখে গেছে যে বরের গায়ে হলুদ হয়নি। প্রকাশ বললে, তাদের বললেন কেন যে গায়ে হলুদ হয়নি? চৌধুরী মশাই বললেন, বলতে হবে কেন, তাদের চোখ নেই, তারা তো সবই দেখতে পেলে। প্রকাশ তাতেও ভয় পাবার লোক নয়। তার হাতে যখন সবকিছুর ভার দেওয়া হয়েছে, তখন সেটা তারই দায়। বললে, ঠিক আছে, কুছ পরোয়া নেই, আমি বরকে কাঁটায় কাঁটায় ঠিক সময় হাজির করবই। আমার ওপর ভার দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। দিদিও খবর শুনে কাছে এসে দাঁড়িয়েছিল। বললে, হ্যাঁ রে প্রকাশ, খোকাকে কোথায় পেলি তুই শেষ পর্যন্ত? প্রকাশ বললে, তুমি এখন কথা বলতে বসো না দিদি, তুমি গায়ে হলুদের জোগাড় করো গে। বিকেল 3টেই আমি বর নিয়ে যাত্রা করব, নইলে ট্রেন ধরতে পারবো না। আমার একটা জরুরি কথা আছে জামাইবাবুর সঙ্গে, তুমি এখান থেকে যাও। তারপর চৌধুরী মশাইকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ বললে, একটা কথা আছে জামাইবাবু, সদাকে পেয়েছি কোথায় জানেন? কাউকে যেন বলবেন না, পেয়েছি কালীগঞ্জে। কালীগঞ্জে? হ্যাঁ, কালীগঞ্জের বউয়ের কাছে গিয়ে উঠেছিল সদা। জানি না কালীগঞ্জের বউ সদাকে কি ফুসমন্তর দিয়েছে। 10,000 টাকা না দিলে সদা বিয়ে করতে যাবে না। 10,000 টাকা কালীগঞ্জের বউকে দিতে হবে? হ্যাঁ, তা না দিলে সদা বিয়ে করতেই যাবে না। ওর দাদু কালীগঞ্জের বউকে কথা দিয়েছিল, সেই কথা এখন রাখতে হবে। চৌধুরী মশাইয়ের বিস্ময়ের ঘোর যেন তখনও কাটেনি। বললেন, সেসব তো অনেককাল আগেকার কথা। ওই কালীগঞ্জের বউই তো আমাদের নামে মামলা করেছিল। তখন বাবা কথা দিয়েছিল 10,000 টাকা দিয়ে সব মিটিয়ে নেবে। তা খোকা এসব জানল কি করে? প্রকাশ বললে, আমি জানি কি করে জানলে। সেখান থেকে তো সদা কিছুতেই আসতে চায় না। শেষে আমি বললুম যে নবাবগঞ্জে গিয়ে তোকে টাকা দেওয়া হবে, তবে এলো। এখন টাকাটার একটা বন্দোবস্ত করুন। চৌধুরী মশাই বললেন, এখনই টাকা দিতে হবে? প্রকাশ বললে, হ্যাঁ। টাকা না দিলে? টাকা না দিলে ও বিয়ে করতে যাবে না।
তার টাকা পরে দিলে চলবে না? বিয়েটিয়ে মিটে যাক, তারপর না হয় ভেবেচিন্তে টাকা দেওয়া যাবে। প্রকাশ বললে, তা বোধহয় শুনবে না সদা। ও যা বেয়ারা ছেলে আপনার। একবার যখন গোঁ ধরেছে তখন টাকা না দিলে ছাড়বেই না। মহা ভাবনায় পড়লেন চৌধুরী মশাই। ওদিকে বেশি ভাববার সময় নেই। বেলা 3টে ট্রেন। সেই ট্রেন ধরে রানাঘাটে যেতে হবে, সেখান থেকে আবার কেষ্টনগর। শেষকালে আর কিছু না ভেবে পেয়ে বললেন, দেখি একবার বাবাকে গিয়ে বলে আসি। বলে চৌধুরী মশাই ওপরে চলে গেলেন। প্রকাশ মামা সদানন্দর কাছে এলো। সদানন্দ জিজ্ঞেস করলে, কি হলো? প্রকাশ মামা বললে, হচ্ছে, টাকার ব্যবস্থা হচ্ছে। জামাইবাবু তোর দাদুর কাছে টাকা আনতে গেছে। তুই কিচ্ছু ভাবিস নি, তোর টাকা পেলেই তো হলো। তোর দাদুর কি টাকার অভাব? 10,000 টাকা তো তোর দাদুর হাতের ময়লা। সদানন্দ বললে, ঠিক আছে, দাদু যদি টাকা দেয় তো ভালো, কিন্তু টাকা না দিলে আমি কিন্তু বিয়ে করতে যাব না, এ আমি তোমায় জানিয়ে রাখছি। ততক্ষণে ওপর থেকে ডাক এলো, ওপরে যেতে হবে দুজনকে। সদানন্দ আগে আগে, পেছন পেছন প্রকাশ মামা। দাদুর ঘরে তখন কৈলাস গোমস্তা আর চৌধুরী মশাই রয়েছে। বিছানার ওপর আধশোয়া অবস্থায় দাদু। সদানন্দকে দেখেই দাদু বললেন, কি সব পাগলামির কথা শুনছি তোমার? তোমার না বয়স হয়েছে? এই বয়সে কি তোমার ছেলে মানুষই এখনো গেল না? সদানন্দ কিছু উত্তর দিলে না, চুপ করে রইল। কথা বলছো না যে? যাও, বিয়ে করতে যাও। শেষকালে কি ট্রেন ফেল করবে নাকি? সদানন্দ বললে, কিন্তু টাকা? নরনারায়ণ চৌধুরীও তেমনি লোক। বললেন, টাকা কি হুট বললেই আসে? তুমি বললে টাকা দাও, আর আমিও অমনি টাকা দিয়ে দিলুম, তাই কখনো হয়? না হয়েছে? টাকা দেওয়া হবেক্ষণ। তুমি এখন যা করতে যাচ্ছ তাই করতে যাও। শেষকালে কি লোক হাসাবে নাকি? সদানন্দর মুখে সেই একই জবাব। বললে, টাকা না দিলে আমি যাব না। নরনারায়ণ চৌধুরীর জমিদারি মেজাজ তীক্ষ্ণ হয়ে উঠল। বলছি তো টাকা আমি দেব। আমার কথার একটা দাম নেই? তোমার জিদটাই বজায় থাকবে। কিন্তু কখন টাকা দেবেন? নরনারায়ণ চৌধুরী বললেন, তুমি কাল বিয়ে করে ফিরে এলেই দেব। যদি না দেন? এতক্ষণে চৌধুরী মশাই কথার মধ্যে মুখ খুললেন। বললেন, আর তুমি কথা বাড়িও না খোকা। দাদু যখন বলছেন টাকা দেবেন, তখন তার উপরে আর কথা বলো না। আর এ নিয়ে কথা কাটাকাটি করলে ওদিকে গায়ে হলুদের দেরি হয়ে যাবে, ট্রেনও ফেল করব আমরা। সদানন্দ বোধহয় এতক্ষণে একটু নরম হলো। বললে, তোমরা সবাই কথা দিচ্ছ তাহলে? আমি এখন যাচ্ছি বটে, কিন্তু তোমরা সাক্ষী রইলে। টাকা না দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এই বলে রাখলুম। চলো। এতক্ষণে যেন চৌধুরী মশাই নিশ্চিন্তের হাঁপ ছাড়লেন। সব মিটে গেল। কর্তাবাবু ছেলেকে আলাদা করে ডেকে বলে দিলেন, তুমি সঙ্গে যাচ্ছ তো? একটু নজর রেখো, যেন আবার কোনো গন্ডগোল না করে বসে সেখানে। তুমি কন্যে কর্তার বাড়িতে রাত্রিরে থেকো। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, আমি তো সঙ্গে যাচ্ছি, রাত্রে সেখানেই থাকব, সম্প্রদান পর্যন্ত দেখব। তারপর নিরঞ্জন রইল, প্রকাশ রইল, তাদেরও একটু পাহারা দিতে বলবো। নরনারায়ণ চৌধুরী বললেন, ছেলে মানুষের মন, কেউ হয়তো নানান রকম মতলব দিয়ে ওর মাথাটা গরম করে দিয়েছে। ও নিয়ে তুমি ভেবো না। ছেলে বয়সে বিয়ের আগে ওরকম সকলেরই মাথা গরম হয়, তারপর বিয়ে থা হয়ে গেলে আবার যেমনকে তেমন। ওসব আমার অনেক দেখা আছে। তা এরপর আর কোনো গন্ডগোল হয়নি। তাড়াহুড়ো করে গায়ে হলুদ হয়েছে সদার। জামা কাপড় বদলে নিয়ে সবাই দুর্গা দুর্গা বলে যাত্রা করেছে। তারপর বিয়েও হয়েছে, বাসর ঘরও হয়েছে। সদানন্দ কোনো বেয়ারাপনা করেনি। একবার শুধু প্রকাশ মামাকে সদানন্দ জিজ্ঞেস করেছে, দাদু টাকা দেবে তো ঠিক প্রকাশ মামা? প্রকাশ মামা বলেছে, আরে তুই অত ঘাবড়াচ্ছিস কেন? টাকা পেলেই তো তোর হলো। নতুন বউকে নিয়ে ট্রেনে উঠেছে সবাই, সঙ্গে প্রকাশ মামা আছে। প্রকাশ মামা বরকর্তা,
আর আছে নিরঞ্জন। আসবার সময় বেয়াই মশাইয়ের চোখ দুটো জলে ভরে এসেছিল। একমাত্র সন্তান, এই নয়নতারাই ছিল তার সব। মেয়েও যত চোখের জল ফেলছে, মেয়ের মা বাবাও তত। ট্রেনে উঠবার সময় কালীকান্ত ভট্টাচার্য আর থাকতে পারেননি। একেবারে প্রকাশ মামার হাত দুটো জাপটে ধরেছিলেন। বলেছিলেন, আমার মেয়েকে একটু দেখবেন বেয়াই মশাই। ও মেয়ে সংসারের কিছুই জানে না, দোষ ত্রুটি যা কিছু সব ক্ষমা করে নেবেন। প্রকাশ মামা বলেছিল, আপনি কিছু ভাববেন না বেয়াই মশাই, আপনার মেয়ের অনেক পুণ্য ফলে অমন শ্বশুর শাশুড়ি পেলে। অমন শ্বশুর শাশুড়ি কোনো মেয়ে পায় না। তারপর ট্রেন ছেড়ে দিলে নয়নতারা অনেকক্ষণ ধরে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। তারপর যখন বাবাকে আর দেখা গেল না, তখন ঘোমটার আড়ালে কান্নায় ভেঙে পড়ল। তারপর বরকনে যখন নবাবগঞ্জে এসে পৌঁছল, তখন বেলা পর। বাড়ির ভিতর থেকে উলুর শব্দ উঠল, শাঁখ বেজে উঠল। নতুন বউ এসেছে চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির প্রথম লক্ষ্মী এসেছে। এ গ্রাম ও গ্রাম থেকে লোকজন, মেয়ে পুরুষ একেবারে ভেঙে পড়ল। বারোয়ারিতলার নিতাই হালদারের দোকানের মাচায় তখন রীতিমতো সভা বসে গেছে। কেদার বললে, বউ কিরকম দেখলি রে গোপাল? গোপাল ষাট বললে, আমি আর কখন দেখলুম? আমার বউ গিয়েছিল, বললে একেবারে জগদ্ধাত্রীর মতো রূপ। বড় লোকের ছেলের বউ, আমাদের মতো শাঁকচুন্নি বউ হবে নাকি? কেন, তোর বউকে কি খারাপ দেখতে? গোপাল ষাট বললে, খারাপ বলে খারাপ, একেবারে রক্ষেকালীর বাচ্চা ভাই। যখন আমার সঙ্গে ঝগড়া করে তোরা সে চেহারা দেখিসনি। সবাই হেসে উঠল। নিতাই বলে উঠল, ওরে তা নয়, আসলে পরের বউকে সকলেরই ভালো লাগে। যার সঙ্গে ঘর করতে হয় সে তো পুরনো হয়ে যায়। কেদার বললে, ওরে এই আমার কথাই ধর না। আমি যখন বিয়ে করেছিলুম তখন সবাই বউ দেখে বললে পড়ি। তারপর বছর বছর ছেলে বিয়ে চেহারাটা এমন করে ফেললে যে তার দিকে এখন চাইতে ঘেন্না করে আমার। বউ তো নয়, যেন কাঁঠাল গাছ। নিতাই বললে, তা কাঁঠাল গাছের কি দোষ? কাঁঠাল গাছের গোড়ায় অত জল ঢাললে ফলন তো হবেই। কথাটা শুনে আর এক চোট হাসি উঠল। কিন্তু তখন চৌধুরী বাড়ির ভিড় একটু করে পাতলা হয়ে আসছে। প্রকাশ মামাই সকলকে তাড়া দিতে লাগলো। বললে, সরো সরো বাপু, তোমরা একটু ভিড় পাতলা করো। কাল সারা রাত বউ ঘুমোয়নি, সরো একটু হাঁপ ছাড়তে দাও। সদানন্দ একটা ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়ালো। একটা অস্বস্তিকর অবস্থার আবহাওয়া তাকে যেন এতক্ষণ গ্রাস করেছিল। এবার সে মুক্তির নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ একটা আওয়াজ কানে এলো, আরে তুই এখানে? আমি তোকে খুঁজে খুঁজে মরছি। প্রকাশ মামা কাছে এসে দাঁড়ালো। বললে, তোকে যে সবাই খোঁজাখুঁজি করছে। আর সদানন্দ জিজ্ঞেস করলে, আমাকে কি দরকার? এখন তো বিয়ে হয়ে গেছে। প্রকাশ মামা বললে, তোর মেজা যেমন তিরিক্ষে কেন রে? বিয়ে করে এলি, সুন্দরী বউ হলো, তবু তোমার তিরিক্ষে মেজাজ গেল না? আয় আয়। সদানন্দ বললে, কিন্তু আমার টাকা? প্রকাশ মামা বললে, আরে টাকা কি তোর পালিয়ে যাচ্ছে? সদানন্দ বললে, না, দাদু বলেছিল আমি বিয়ে করে আসার পর টাকা দেবে। আমি সেই টাকা নিয়ে এখনই কালীগঞ্জের বউকে দিয়ে আসবো। প্রকাশ মামা বললে, তাহলে তো দাদুকে গিয়ে তুই বল, দাদু তো বলেই ছিল টাকা দেবে। সদানন্দ বললে, আমি এখনই যাচ্ছি। নরনারায়ণ চৌধুরীর মেজাজটা বেশ ঠান্ডা ছিল। এমনিতে সম্পত্তির ঝঞ্ঝাটে মেজাজ তাঁর সহজে ঠান্ডা থাকে না। নতুন বউ তাকে এসে প্রণাম করে গেছে। তিনি তাকে আশীর্বাদ করেছেন। আশীর্বাদ করেছেন যেন সে এ বংশের সুখ সমৃদ্ধি করে, যেন বংশ পরম্পরায় চৌধুরী বংশের অক্ষয় কীর্তি অমর করে রাখে। আর নতুন বউয়ের রূপ দেখেও তিনি খুশি হয়েছিলেন। রূপ বটে, যেমন রূপ তিনি আশা করেছিলেন ঠিক তেমনি। আর শুধু রূপ নয়, লক্ষণও ভালো। তিনি ভালো করে বউয়ের মুখখানা খুঁটিয়ে দেখছিলেন। সুলক্ষণা যাকে বলে ঠিক তাই।
এ পারবে, এ তার নাতির বেয়ারাপনা দূর করবে। হঠাৎ সামনে যেন ভূত দেখলেন। বললেন, কে? সদানন্দ বললে, আমি সদানন্দ। তা কি চাও? সদানন্দ বললে, আমার টাকা। টাকা? টাকার কথা শুনে নরনারায়ণ চৌধুরী চমকে উঠলেন। টাকা? যেন কিছুই জানেন না তিনি, যেন কিছুই তার জানবার কথা নয়, যেন কাউকে তিনি টাকা দেবার কথা বলেনও নি। কথাটা শুনে তিনি বোবার মতো তার নাতির মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, কিসের টাকা? সদানন্দ বললে, আপনার মনে নেই আপনি 10,000 টাকা দেবেন বলেছিলেন? আপনি বলেছিলেন আমি বিয়ে করে এলেই আপনি কালীগঞ্জের বউকে 10,000 টাকা দেবেন। কর্তাবাবুর যেন এতক্ষণে মনে পড়ল। বললেন, তা দেব যখন বলেছি তখন দেব। আমি কি বলেছি দেব না? সদানন্দ বললে, তাহলে দিন টাকা, আমি তাকে দিয়ে আসি। কর্তাবাবু এতক্ষণে চটে গেলেন। বললেন, তুমি কেন দিতে যাবে? তুমি এখন বাড়ি ছেড়ে যাবে কি করে? আর তুমি ছাড়া কি টাকা দিয়ে আসবার লোক নেই? আমি কি লোক দিয়ে পাঠাতে পারি না? সদানন্দ বললে, কেন পাঠাতে পারবেন না? কিন্তু আমি জানি আপনি তা পাঠাবেন না। পাঠালে অনেক আগেই তা পাঠাতেন। কর্তাবাবু নাতির কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। এমন সুরে তো সদানন্দ কখনো কথা বলে না। কথার এত তেজ কোথায় পেলে সে? অবশ পা দুটো সামনের দিকে টানবার চেষ্টা করতে গিয়ে তিনি মনে মনে ছটফট করতে লাগলেন। বললেন, তুমি হঠাৎ এত কড়া কড়া কথা বলছো যে? কে তোমাকে এসব কথা শিখিয়েছে? সদানন্দ বললে, কে আবার শেখাবে? আপনি বলেছিলেন টাকা দেবেন, তাই আপনার কথাই আপনাকে মনে করিয়ে দিতে এসেছি। কর্তাবাবু বললেন, মনে করিয়ে তোমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের ধান্দা নিয়ে থাকো। এখন বাড়িতে আত্মীয় স্বজন লোকজন এসেছে, তাদের দেখাশোনা করো, তাহলেই যথেষ্ট করা হবে। এখন যাও। সদানন্দ তবু নড়ল না। বললে, কিন্তু আপনি তো আপনার কথা রাখলেন না দাদু। আমি আপনার কথাতেই বিয়ে করতে গিয়েছি। এখন আপনি আপনার কথা রাখুন, টাকা দিন। আরে, এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। বাড়িতে নতুন বউ এসেছে, কোথায় সেই নিয়ে সবাই ভাবছে, আর এখন কিনা বলে টাকা দাও। অমনি টাকা দিলেই হলো। তারপর কি করবেন বুঝতে পারলেন না। বললেন, এখন আমি ব্যস্ত আছি, পরে তোমার সঙ্গে এ নিয়ে কথা বলবো। তুমি এখন ভিতরে যাও। না, আমি যাব না, আগে আমার টাকা চাই। কর্তাবাবু বললেন, কি বললে তুমি? সদানন্দ বললে, আগে আপনি টাকা দেবেন, তবে এখান থেকে নড়ব। কর্তাবাবু কৈলাসের দিকে চেয়ে বললেন, কৈলাস, একবার ছোটবাবুকে ডাকো তো। কৈলাস গোমস্তা উঠে নিচে চলে গেল। সদানন্দ সেই ঘরের মধ্যে কাঠের পুতুলের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। সেই ঠিক করেই ফেলেছিল যে সে টাকা না নিয়ে ঘর থেকে আর বেরোবে না। সমস্ত বাড়ি তখন উৎসব অনুষ্ঠানের আয়োজনে মুখর। আজ চৌধুরী বাড়িতে নতুন বউ এসেছে। মেয়েরা উলু দিয়েছে, শাঁখ বাজিয়েছে। বাড়ির সব লোকজন নতুন কাপড় পেয়েছে। কৈলাস গোমস্তা থেকে শুরু করে রজবালি পর্যন্ত কেউ বাদ যায়নি। এমন ঘটনা তো রোজ রোজ ঘটে না। আবার কত বছর পরে এ বাড়িতে এমন ঘটনা ঘটবে কে বলতে পারে। বউ আসবার সঙ্গে সঙ্গে পাড়ার সব বউঝিরা এসে ভিড় করেছে। কেদার, গোপাল ষাট সবাই নিজের নিজের বউদের আগাম পাঠিয়ে দিয়েছে। বউ ভাতের দিন সবাই তো বউ দেখতেই পাবে, কিন্তু তার তো অনেক দেরি। 24 ঘন্টা না গেলে তো আর বউ ভাত হচ্ছে না। শুধু বউ ভাতই নয়, ফুলসজ্জাও হবে। বাড়ির উঠোন জুড়ে শামিয়ানা খাটানো হয়েছে। যেদিকে পুকুর ঘাট সেই দিকটাতেই বসেছে ভিয়েন। সেখানে বড় বড় 10খানা উনুন তৈরি হয়েছে। 2 দিন আগে থেকে সেখানে মিষ্টি তৈরি শুরু হয়ে গিয়েছে। রসগোল্লা তৈরি হবার পর গামলা তুলে রাখতে হবে। সেই সব গামলাও এসে গিয়েছে। সেগুলো সার সার বসানো হয়েছে পুকুরের ধার ঘেঁষে। কিন্তু আসল বড় শামিয়ানাটা খাটানো হয়েছে বাড়ির সামনে। সেখানে বসবে বিশিষ্ট অতিথিরা। প্রকাশ মামার এসে পর্যন্ত সময় নেই। পরশু থেকে নাইবার খাবার সময় ছিল না।
2 রাত নাগাড়ে জাগা, তার উপর কেষ্টনগর থেকে বরকনে নিয়ে আসার পর দেখছে জোগাড় যন্ত্র কিছুই হয়নি, অথচ রাত পোহালে সব লোকজন এসে যাবে। তারপর আছে সদানন্দকে নিয়ে ভাবনা। সে কোথায় কখন কি করে বসে তার ঠিক নেই। রাস্তায় আস্তে আস্তে সদানন্দ অনেকবার জিজ্ঞাসা করেছে, টাকা পাওয়া যাবে তো ঠিক প্রকাশ মামা? প্রকাশ মামা বলেছে, তুই অত ভাবছিস কেন? তোর দাদু তো নিজের মুখে তোকে বলেছে টাকা দেবে, তাহলে আর তোর এত ভাবনা কিসের? সদানন্দ বলেছে, না, কথা না রাখলে আমি কিন্তু দেখে নেব, তা বলে রাখছি। প্রকাশ মামা বলেছে, টাকা না দিলে তুই কি করবি? সদানন্দ বলেছে, কি করব তা আমিই জানি। কি করবি তুই বল না, এখন তো তোর বিয়ে হয়েই গেছে, এখন তো আর তা বলে বউকে ফেলে দিতে পারবি না। সে আমি যা করব তুমি তা দেখতেই পাবে। প্রকাশ মামা ভাগ্নের কথা শুনে হেসেছে, বলেছে, ওরে, প্রথমে সবাই ওরকম বলে রে, তারপর বউয়ের মুখ দেখে সবাই ভুলে যায়। আর এ তো যে সে বউ নয়, এ বউকে তুই ফেলতে পারবি, এই রকম সুন্দরী বউকে? উত্তরে সদানন্দ কিছু কথা বলেনি, কিন্তু প্রকাশ মামা বুঝেছে বউয়ের মুখ দেখে তার ভাগ্নে গলে গেছে। এক রাত্রের মধ্যেই ভাগ্নের মুখের চেহারা বদলে গেছে। তারপর ফুলশয্যার রাতটা একবার কাবার হোক, তখন আবার সদানন্দ অন্য মানুষ হয়ে যাবে, তখন আর বাড়ি ছেড়ে কোথাও যেতেই চাইবে না। প্রকাশ মামা পাকা লোক, অনেক পুরুষ অনেক মেয়ে মানুষকেই চড়িয়েছে, সুতরাং সদানন্দ যা কিছু টাকা টাকা করছে একটা রাত কাটলেই সব থিতিয়ে আসবে, এ সম্বন্ধে প্রকাশ মামার আর কিছু সন্দেহ ছিল না। রাস্তায় ট্রেনের কামরায় প্রকাশ মামা ভাগ্নের কানের কাছে মুখ নিয়ে গেল, বললে, কিরে, কি ভাবছিস? সদানন্দ বললে, ভাবছি দাদু টাকাটা দেবে তো ঠিক? প্রকাশ মামা বললে, তুই দেখছি আস্ত পাগল। কালীগঞ্জের বউ তোর কে শুনি, যে তার জন্য তুই মাথা ঘামাচ্ছিস? আর বুড়িটা কদিনই বা বাঁচবে, ও টাকা পেলেই বা কি আর না পেলেই বা কি? তোর এমন বিয়ে হয়েছে, তুই এখন বিয়ের কথা ভাব। তুই এখন ভাব ফুলশয্যার রাত্রে বউয়ের সঙ্গে প্রথমে কি কথা বলবি। সদানন্দ এই কথার কোনো উত্তর দিলে না। প্রকাশ মামা বললে, দেখ, তুই তো একটা আনাড়ির ডিম, তোকে আমি অনেক চেষ্টা করেও তো মানুষ করতে পারলুম না। রাধার ঘরে তোকে নিয়ে গিয়েই আমি তা বুঝেছি। মেয়ে মানুষ দেখলে তুইও তো ঘাবড়ে যাস কেন? কাল ফুলশয্যার রাত্রিরে যেন ঘাবড়ে যাসনি, বুঝলি? সদানন্দ সে কথারও কিছু উত্তর দিলে না। প্রকাশ মামা বললে, কি রে, কথা বলছিস না যে? ফুলশয্যার রাত্রিরে বউয়ের সঙ্গে প্রথমে কি কথা বলবি সব ভেবে রেখেছিস তো? তবু সদানন্দর মুখে কোনো জবাব নেই। প্রকাশ মামা তবু ছাড়লে না, বললে, কি রে, বুঝলি কিছু? কি বলছি তা বুঝতে পারলি? সদানন্দ বললে, না। আরে এই সোজা কথাটাও বুঝতে পারলি নে? জীবনে একটা অচেনা মেয়ের সঙ্গে প্রথম কথা বলবার আগে একটু ভেবে চিনতে নিতে হয়, বুঝলি? কিছু ভেবেছিস তুই? সদানন্দ বললে, ভাববো আবার কি? প্রকাশ মামা বললে, এই মরেছে, তুই দেখছি এখনো আনাড়ি আছিস। শোন, তোকে আমি বুঝিয়ে দিই। প্রথমে তো ঘরে ঢুকবি, ঢুকে দরজায় খিল দিয়ে দিবি। তোর বউ যদি তখন চুপ করে খাটের বাজু ধরে দাঁড়িয়ে থাকে, তো তুই আস্তে আস্তে তার কাছে গিয়ে। সদানন্দ বলে উঠল, কিন্তু একটা কথা প্রকাশ মামা, তোমার কথাতেই কিন্তু আমি বিয়ে করেছি, তা মনে থাকে যেন। অন্য প্রসঙ্গ আসতে প্রকাশ মামা বিরক্ত হয়ে উঠল, বললে, তার মানে? সদানন্দ বললে, তার মানে তুমি ভালো করেই জানো। দুবার করে তা আর শুনতে চেও না। আমার কিন্তু 10,000 টাকা চাই। প্রকাশ মামা বললে, 10,000 টাকা আমি পাবো কোথায়? তোর দাদু সে টাকা দেবে। হ্যাঁ, আমি বাড়ি ফিরে গিয়েই টাকা চাইব। তখন দাদু টাকা না দিলে কিন্তু তোমাকে সেটা পাইয়ে দিতে হবে। তোমার দায়িত্ব সেটা। শেষকালে যেন বলো না তোমার কোনো দায়িত্ব নেই। আরে, তুই দেখছিস সেই যাকে বলে মালে ভুল তালে ঠিক। সদানন্দ বললে,
সে তুমি যাই বলো, আমি কিন্তু তখন তোমাকে ছাড়ব না। তখন যেন বলো না যে তুমি কিছু জানো না। প্রকাশ মামা বলে উঠল, দেখ দেখিন, এখন কি ওসব কথা ভাববার সময়? কোথায় তুই বইয়ের ঘোমটার ভিতর উঁকি মেরে দেখবার চেষ্টা করবি, কোথায় ফুলশয্যার রাত্রিরে কি কথা বলবি সেই কথা ভাববি? তা নয়, যত সব। ট্রেনের কামরার মধ্যে নতুন বরকনে চলেছে তখন। অন্য প্যাসেঞ্জাররা নতুন কোণের ঘোমটার ফাঁক দিয়ে তার মুখ দেখবার চেষ্টা করছে। হু হু করে চলেছে ট্রেনটা। তারপর একসময় এসে থামল রেল বাজারে। রজবালি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে পালকির বন্দোবস্তও ছিল। এরপরে আর কোনো গণ্ডগোল হয়নি। নবাবগঞ্জে বরকনেকে দিদির হেফাজতে রেখে ভিয়েনার সামিয়ানা নিয়ে পড়েছিল। যেদিকে প্রকাশ মামা না দেখবে সেই দিকেই তো চিত্তির। হঠাৎ কৈলাস গোমস্তা এসে ডাকলে, শালাবাবু, ছোটবাবু একবার ডাকছেন আপনাকে। ছোটবাবু? কেন, কোথায়? ওপরে। আচ্ছা যাচ্ছি, তুমি যাও। বলে আর দাঁড়ালো না, কাজকর্ম ফেলে দোতলায় সিঁড়ির দিকে চলতে লাগলো। কিন্তু ওপরে তখন আর এক নাটকের অভিনয় চলছে। চৌধুরী মশাই গিয়ে হাজির হয়েছেন সেখানে, সদানন্দও রয়েছে। প্রকাশ যখন সেখানে গিয়ে পৌঁছল তখন কর্তাবাবু বেশ রেগে উঠেছেন। বলছেন, তাহলে তোমার কথাই ঠিক থাকবে আর আমি কেউ নই? আমার কথার কোনো দাম নেই? আমি তো বলছি ফুলশয্যা টজ্জা হয়ে যাক, তখন টাকার বন্দোবস্ত করব। হুট করে বললেই কি টাকা বেরোয়? আর অত টাকা কি একসঙ্গে কেউ ঘরে রাখে? ব্যাংক থেকে টাকা তুলতেও তো সময় চাই। সদানন্দ বললে, কিন্তু তখন কেন বললেন যে আমি বিয়ে করে ফিরে এলেই টাকা দেবেন? আপনি তো এতক্ষণে আজকের মধ্যে কাউকে দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে রাখতে পারতেন। কর্তাবাবু বললেন, তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? সদানন্দ বললে, কিন্তু আপনি তো জানতেন আমি বিয়ে করে ফিরে এসেই টাকাটা চাইব। কর্তাবাবু বললেন, গুরুজনদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তাও দেখছি তুমি শেখনি। সদানন্দ বললে, আপনারা গুরুজন বলে কি আপনাদের 7 খুন মাফ? আমি তার প্রতিবাদ করতেও পারবো না। চৌধুরী মশাই এবারে ছেলের দিকে চাইলেন, বললেন, তুমি চুপ করো, কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তাও জানো না? যাও যাও, নিচে যাও, এখন আমাদের অনেক কাজকর্ম পড়ে আছে। কালকে আত্মীয় স্বজন কুটুমরা আসবে, তাদের ব্যবস্থা করতে হবে। এই সময় কিনা তুমি দাদুকে এই রকম বিরক্ত করতে এলে? দুদিন সবুর করতে পারলে না? এখন যাও, পরে ওসব ব্যাপার হবে। সদানন্দ বললে, তুমি এটা কি বলছো বাবা? যখন দাদু কথা দিয়েছিলেন তখন তুমিও তো শুনেছ। এমন করবে জানলে তো তখন আমি বিয়ে করতেই যেতুম না। থামো। কর্তাবাবু বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করে উঠলেন, থামো থামো, বেয়াদপিরও একটা সীমা আছে। বেয়াদপি আমি করছি না আপনি করছেন? আপনি কেন এমন করে একজন বিধবার সর্বনাশ করলেন? কেন তার সর্বস্ব কেড়ে নিলেন? কেন তাকে কথা দিয়ে কথা রাখলেন না? হঠাৎ সমস্ত বাড়ির লোকজন বেশ সচকিত হয়ে উঠল। কর্তাবাবুর ঘরের ভেতর একটা গোলমালের আওয়াজ হতেই সবাই কান পেতে গোলমালের কারণটা জানতে চাইল। গৌরী পিসির সিঁড়ির তলা দিয়ে যেতে যেতে হঠাৎ চমকে উঠল। কিসের আওয়াজ? ভেতর বাড়ির ঘরে তখন নতুন বউকে নিয়ে অনেক অভ্যাগতের ভিড়। কাছে গিয়ে ডাকলে, বৌদি, ও বৌদি। সদানন্দের মা ব্যস্ত ছিল, বললে, কি কি বলছিস? গৌরী বললে, কর্তাবাবুর ঘরে অত চেঁচামেচি হচ্ছে কিসের বলো তো? চেঁচামেচি হচ্ছে কিসের তা আমি কি করে জানবো? গৌরী বললে, না, মনে হলো খোকার গলা শুনতে পেলাম। খোকাবাবুর সঙ্গে কর্তাবাবুর যেন কথা কাটাকাটি হচ্ছে। তাই নাকি? এই 1 ঘন্টা আগে যে নতুন বউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে, সে কি নিয়ে ঠাকুরদাদার সঙ্গে চেঁচামেচি করবে? সাধারণত সদানন্দ তো কারোর সঙ্গে চেঁচিয়ে কথা বলে না, সে তো বরাবরই চুপচাপই থাকে। সাধারণত কেউ তার মুখই দেখতে পায় না। সে যে কখন কোথায় থাকে, কি করে, কেউই তা জানতে পারে না। খেতে হয় তাই খায়, তারপর তাড়াতাড়ি খেয়ে নিয়েই আবার কোথায় বেরিয়ে যায় তাও কেউ জানতে পারে না।
সে কেন গোলমাল করবে বাড়ির ভিতরে? কিন্তু তখন ওসব ভাবনা ভাববার সময় নেই বাড়ির গিন্নির। প্রীতি বাড়ির গিন্নি, এই সমস্ত অন্দরমহলের মানুষগুলোর দায়িত্ব সমস্ত তার উপর। কে খেতে পাচ্ছে আর কে খেতে পাচ্ছে না তাও ভাবা তার দায়িত্ব। এতদিন পরে তার বাবা এসেছেন ভাগলপুর থেকে। তিনি বুড়ো মানুষ, তার একমাত্র নাতির আজ বিয়ে। এই প্রথম, আর এই বোধহয় শেষ। কীর্তিপদবাবু সুলতানপুরে একলা পড়ে থাকেন। তারও অনেক সম্পত্তি, সেই সম্পত্তি দেখাশোনার কাজেই তাঁর দিন কেটে যায়। অথচ তিনি চলে যাওয়ার পর ওই সমস্ত সম্পত্তি তাঁরই মেয়ে জামাই নাতি পাবে। তখন এই নাতিকে যেমন নবাবগঞ্জের সম্পত্তি দেখতে হবে, তেমনি দেখতে হবে সুলতানপুরের সম্পত্তিও। তিনি যা কিছু করছেন সবই এদের জন্যে, এই মেয়ে জামাই আর নাতি। তাই নাতির বিয়ের সময় নবাবগঞ্জে না এসে পারেননি। এসেই মেয়ের সঙ্গে দেখা করেছেন। অনেক দিন পরে দেখা। কীর্তিপদবাবু বললেন, কেমন আছিস রে প্রীতি? সব খবর ভালো তো? প্রীতি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো। বললে, তুমি কত রোগা হয়ে গেছো বাবা। কীর্তিপদবাবু বললেন, রোগা তো হবই, বুড়ো হচ্ছি না। এখন তোদের রেখে যেতে পারলেই তো হয় রে। প্রীতি জিজ্ঞেস করলে, আসতে তোমার কষ্ট হয়নি তো বাবা? কীর্তিপদবাবু বললেন, আমার কষ্টের কথা রাখ। কুটুম কেমন হলো তাই বল। মেয়ে দেখতে শুনতে ভালো তো? প্রীতি বললে, শুনেছি তো মেয়ে দেখতে শুনতে ভালো। আমি তো টাকা চাইনি, একটা পয়সাও নেওয়া হয়নি। শুধু দেখতে শুনতে সুন্দরী আর স্বভাব চরিত্রটা ভালো হবে এই চেয়েছিলাম। এখন কালকে বউ আসবে, তখন বুঝবো। খোকা কোথায়? তাকে তো দেখছি নে। প্রীতি বললে, তার কথা আর বলো না। কীর্তিপদবাবু জিজ্ঞেস করলেন, কেন, তার আবার কি হলো? প্রীতি বললে, তাকে তো আমি চোখেই দেখতে পাই না। কখন সে থাকে, কখন থাকে না, কোথায় যায়, কি করে, কেউ জানতে পারে না। তা কলেজে তো বিয়ে পড়ছিল, পাশ টাশ করেছে? পাশ করলে কি হবে, বুদ্ধিশুদ্ধি ভালো হয়নি। বাড়ির কাজকর্ম এখন থেকে বুঝে নেওয়া উচিত। তা সেদিকেও মন নেই, টাকা পয়সার দিকেও কোনো টান নেই। কীর্তিপদবাবু মেয়ের কথা শুনে নিশ্চিন্ত হলেন। বললেন, ও কিছু না, ও নিয়ে তুই ভাবিসনি। ওর মতন বয়সে সবাই ওই রকমই থাকে। তারপর এই এখন বিয়ে হচ্ছে, দেখবি কাঁধে জোয়াল পড়লেই সব ঠিক হয়ে যাবে। ছোটবেলায় আমিও ওই তোর খোকার মতন ছিলুম। বলে হাসতে লাগলেন। কিন্তু মেয়ের তখন বাবার সঙ্গে কথা বলবারও সময় ছিল না। ভাঁড়ারের চাবি যার শাড়ির আঁচলে, তাকে সব দিকে নজর দিতে হয়। যাবার আগে বাবার থাকার বন্দোবস্ত করে দিয়ে অন্য কাজে মন দিতে হলো। খোকা যখন বিয়ে করতে গেল, সেদিনও গণ্ডগোলের সৃষ্টি হলো। প্রকাশকে কাছে ডাকলেন কীর্তিপদবাবু। জিজ্ঞেস করলেন, গোলমালটা কিসের প্রকাশ? খোকা কোথায় ছিল? প্রকাশও তখন অনেক রকম কাজে ব্যস্ত। কালীগঞ্জ থেকে ভুলিয়ে ভালিয়ে সদানন্দকে বাড়িতে নিয়ে এসেছে কোনো রকমে। তারপর বেলা করে গায়ে হলুদ হয়েছে, যাত্রার জন্য সবাই তৈরি হচ্ছে। বললে, সেসব আপনাকে পরে সব বলবো পিসেমশাই। সে অনেক কাণ্ড, এখন বলবার সময় নেই। অনেক কাণ্ড মানে? প্রকাশ বললে, সদানন্দ এখন বায়না ধরেছে টাকা দিতে হবে। 10,000 টাকা দিলে তবে সে বিয়ে করতে যাবে। 10,000 টাকা? 10,000 টাকা কাকে দেবে? নিজে নেবে? না, তবে কাকে দেবে? কালীগঞ্জের বউকে। কীর্তিপদবাবু কিছুই বুঝতে পারলেন না। কালীগঞ্জের বউ আবার কে? খোকার বিয়ের সঙ্গে কালীগঞ্জের বউয়ের কিসের সম্পর্ক? প্রকাশ বললে, পরে আপনাকে সব বুঝিয়ে বলবো, এখন আমার সময় নেই। দেরি হয়ে গেছে, আর দেরি হলে ট্রেন মিস করব। বলে প্রকাশ চলে গেল। তারপর শাঁখের শব্দ শোনা গেল, মেয়েদের উলু দেওয়ার শব্দ শোনা গেল। বর বিয়ে করতে চলে গেল। কীর্তিপদবাবু সবই দেখলেন, সবই শুনলেন।
এসব গতকালের ঘটনা। তারপর আজ নতুন বউ এসেছে, এসে নরনারায়ণ চৌধুরীর ঘরে গিয়ে তাকে প্রণাম করে এসেছে। কীর্তিপদ বাবুকেও প্রণাম করেছে। বাড়িতে অনেক লোকজনের ভিড়, বাইরে শামিয়ানা খাটানো হচ্ছে। প্রীতির বিয়ের সময় ভাগলপুরে এমনি হয়েছিল। এমনি করেই হয়তো এক পুরুষ থেকে আর এক পুরুষে বংশের ধারা গুড়িয়ে চলে। হঠাৎ বেয়াই মশাইয়ের ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ হতে তিনি যেন চমকে উঠলেন। বাইরে বেরিয়ে এলেন। কাউকে কোথাও দেখতে পেলেন না। কাকে জিজ্ঞাসা করবেন বুঝতে পারলেন না। বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে। সবাই নতুন বউকে দেখতেই ব্যস্ত, কিন্তু তখনও ওপরে চেঁচামেচি চলছে। চৌধুরী মশাই বললেন, আমি কথা দিচ্ছি, ফুলশয্যা মিটে গেলেই কালীগঞ্জের বউকে টাকা দিয়ে দেওয়া হবে। আমি নিজে তোমাকে কথা দিচ্ছি। প্রকাশ মামা বললে, এবার হলো তো? এবার তাহলে তোর আর বলবার কিছু রইল না, তুই আর গোলমাল করিসনি। নরনারায়ণ চৌধুরী অনেক কথা বলার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। বললেন, তোমরা সবাই এখন যাও এখান থেকে, আমার শরীর খারাপ লাগছে। প্রকাশ মামা সদার দিকে চেয়ে বললে, চল চল এখান থেকে, দাদুকে আর বিরক্ত করিস নে, এখন তোর সব বায়না মিটল তো? সদানন্দ বললে, কিন্তু দাদু আগেও তো বলেছিল টাকা দেবে, সে কথা কি রেখেছে? এবার ঠিক দেবে, আর একবার দেখ, এবার না দিলে তোর যা ইচ্ছে তাই করিস। সদানন্দর চোখ দিয়ে তখন কান্না বেরিয়ে আসছিল। ঘরের বাইরে যেতে যেতে বলতে লাগলো, জানো প্রকাশ মামা, ও টাকা না দিতে পারলে আমি কালীগঞ্জের বইয়ের কাছে মুখ দেখাতে পারবো না। প্রকাশ মামা বললে, তা কালীগঞ্জের বইয়ের কাছে তোকে মুখ দেখাতে কে বলেছে? আর সে বুড়ি বা কদিন বাঁচবে, তারও তো আর বেশি দিন নেই। সদানন্দ বললে, কিন্তু আমি নিজেকে কি বলে বোঝাবো? আমার নিজের কাছেও তো আমার একটা দায় দায়িত্ব আছে। তোর নিজের কাছে আবার কিসের দায় দায়িত্ব? তুই বলছিস কি? এখন তুই বিয়ে করলি, এখন যে কদিন বাঁচিস ফুর্তি করে যা। যতদিন তোর টাকা আছে কেবল পেট ভরে ফুর্তি করে যা। আমার যদি তোর মতন টাকা থাকতো, দেখতিস আমি ফুর্তির ঘোড়দৌড় ছুটিয়ে দিতুম। না প্রকাশ মামা, তুমি জানো না, আমার দাদুর যত টাকা আছে সব পাপের টাকা। পাপের টাকা? কি যা তা বলছিস তুই? সদানন্দ বললে, হ্যাঁ, জানতে আমার কিছু বাকি নেই। কপিল পায়রা পোড়া গলায় দড়ি দিয়ে যে পাপ করেছে সে পাপ দাদুর। কালীগঞ্জের বইয়ের সর্বনাশ করেছে দাদু। মাখন ঘোষ, ফটিক প্রামাণিক, তাদেরও দাদু খুন করেছে। এই পাপের প্রায়শ্চিত্ত না করতে আমারও সুখ ভোগ করবার কোনো অধিকার নেই। প্রকাশ মামা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, তোর দেখছি লেখাপড়া শিখে মাথাটার একেবারে 12টা বেজে গেছে। আমরা তোর জন্য ভেবে ভেবে মরছি, কালকে লোকজনকে কেমনভাবে খাতির যত্ন করব সেই ভাবনায় আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছি, আর তুই কিনা যত আবল তাবল কথা নিয়ে মাথা খারাপ করছিস। সদানন্দ বললে, না, তুমি জানো না প্রকাশ মামা, তোমরা কেউই বুঝতে পারবে না। আমি যা বলছি তা সকলের ভালোর জন্যই বলছি। এতে তোমাদের সকলের ভালো হবে। কালীগঞ্জের বউকে টাকাটা না দিলে বরং আমাদের ক্ষতি। কি ক্ষতি হবে শুনি? ক্ষতিটা কি হবে? সদানন্দ বললে, টাকাটা না দিলে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে? আমাদের চৌধুরী বাড়িটা নষ্ট হয়ে যাবে, আমাদের এই নবাবগঞ্জ নষ্ট হয়ে যাবে, আমাদের এই দেশ, আমাদের এই জাত নষ্ট হয়ে যাবে। আমরা সবাই মারা যাব। তুমি, আমি, বাবা, দাদু, মা, কাউকেই তাহলে আর বাঁচাতে পারবো না। প্রকাশ মামা আর থাকতে পারলে না। বললে, তুই থাম দিকিনি, যত্ত সত্তর বাজে কথা। সত্যি লেখাপড়া শিখে তোর মাথার ব্যামো হয়েছে। তাই যদি হতো তাহলে আর এতদিন পৃথিবীর টিকে থাকতো না। জমিদারি চালাতে গেলে লাঠিবাজি খুন খারাপি না করলে চলে? চল চল, ওসব কথা মাথায় ঢোকাসনি। ওসব যত ভাববি তত মাথা খারাপ হবে। তার চেয়ে চিরকাল সবাই যেমন করে এসেছে তেমনি করে যা, দেখবি তাতে অনেক আরাম। একটা জিনিস জেনে রাখিস,
ফুর্তির চেয়ে দুনিয়ায় বড় জিনিস আর কিছু নেই। তখন আর প্রকাশ মামার নিজেরও দাঁড়াবার সময় নেই। সদানন্দ চলে যেতেই চৌধুরী মশাই কাছে এলেন। বললেন, কি হলো প্রকাশ, খোকাকে বোঝালে? প্রকাশ বললে, হ্যাঁ। কি বললে খোকা, বুঝলো? প্রকাশ মামা বললে, বুঝবে না? আমি সব বললুম বুঝিয়ে বুঝিয়ে বললুম, জমিদারি রাখতে গেলে লাঠিবাজি জাল জোচ্চুরি না করলে জমিদারি থাকে। আর জমিদারির কথা না হয় ছেড়েই দিলুম, গভর্নমেন্ট চলে। গভর্নমেন্ট লাঠিবাজি করে না, গভর্নমেন্টও তো বন্দুকবাজি করে। কে না ওসব করে? ক্ষমতা রাখতে গেলে ওসব জাল জোচ্চুরি করতেই হবে। আকবর বাদশাহ থেকে ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত সবাই ওই লাঠিবাজি বন্দুকবাজি করে এসেছে। তোর ঠাকুরদা যা করেছে তোর দাদামশাইও তাই করেছে। না করলে এত সম্পত্তি, এত জমির মালিক হওয়া যায়? তা শুনে কি বললে খোকা? প্রকাশ বললে, কি আর বলবে, বলবার মুখ রইল না। বোবার মতো চুপ করে শুধু শুনল আমার কথাগুলো। তারপর? প্রকাশ বললে, তারপর যখন বুঝলো তখন মাথা ঠান্ডা হলো। আসলে জামাইবাবু, অত লেখাপড়া শিখেই যত গন্ডগোল হয়েছে, তার চেয়ে আমরা বেশ আছি। আমরা পেট পুড়ে খেলুম আর নাক ডাকিয়ে ঘুমলুম। আমি দেখেছি, মাথায় একটু বিদ্যে ঢুকলেই সব তালগোল পাকিয়ে যায়। বলে আর সেখানে দাঁড়ালো না। শামিয়ানা খাটানো তখনও শেষ হয়নি। ওদিকে পুকুরের ধারে ভিয়েন চড়েছে, সেদিকেও তদারকি করতে যেতে হবে। আর একটু চোখের আড়াল হয়েই রসগোল্লা, পান্তুয়া টপাটপ 2-4টে মুখে পুড়ে দেবে বেটারা। আস্তে আস্তে সন্ধে নেমে আসছিল। অগ্রহায়ণ মাসের বিকেল। বেলা ছোট হয়ে আসতে শুরু করেছে। সন্ধে হলেই হ্যাজাকবাতি জ্বলে উঠবে উঠোনে। সমস্ত বাড়ির সামনে ভেতরে আলোয় আলো হয়ে উঠবে। প্রকাশ মামারই যেন যত জ্বালা। বিয়ে করবে সদা আর জ্বলে পুড়ে মরবে প্রকাশ মামা। কেন রে বাপু, আমি কে? আমি গরিব মানুষ। আমার বিয়ের সময় এই এত জাঁকও হয়নি, এত জমকও হয়নি। তবু দিদি টাকা দিয়েছে, সেই টাকা দুহাতে খরচ করার মধ্যেই যা সুখ। পকেটে হাত ঢুকিয়ে দিলেই হলো, করকরে নোট বেরিয়ে আসবে। সেই টাকার লোভেই সবাই খাতির করছে শালাবাবুকে। সবাই শালাবাবু বলতে অজ্ঞান। কদিন ধরে সবাই একবার করে এসে প্রণাম করে যাচ্ছে। কাছে এসে পায়ে হাত দিয়ে বলছে, পেন নাম হই শালাবাবু। হঠাৎ প্রকাশ মামা সদরের দিকে চেয়ে চমকে উঠল। কে? একটা পালকি এসে ঢুকলে সদরের বারবাড়িতে। পালকির চেহারা দেখেই প্রকাশ মামার চক্ষু চড়ক গাছ। কালীগঞ্জের বউ এলো নাকি? আর কথাবার্তা নেই। প্রকাশ আর দাঁড়ালো না সেখানে, সোজা ভেতর বাড়িতে গিয়ে ঢুকল। গিয়ে ডাকলে, দিনু, দিনু কোথায়? দিনু। কাজের বাড়ি, সবাই নাকে দড়ি দিয়ে খাটছে। অনেক ডাকাডাকির পর দিনু হাতের কাজ ফেলে এলো। প্রকাশ মামা বললে, দিনু, শিগগির কর্তাবাবুকে খবর দিয়ে এসো, কালীগঞ্জের বউ এসেছে। কালীগঞ্জের বউ? নামটা শুনে দিনুরও যেন কেমন ভালো লাগলো না। আবার এসেছে মাগি? যাও যাও, খবরটা দিয়ে এসো শিগগির, তাড়াতাড়ি বিদায় করে দেওয়া ভালো। দিনু গিয়ে ওপরে খবরটা দিতেই কর্তাবাবু উঠে বসলেন। বললেন, কে কে এসেছে বললি? যেন বিশ্বাস করতে ইচ্ছে হলো না দিনুর কথাটা। দিনু আবার বললে, কালীগঞ্জের বউ। নামটা শুনে নরনারায়ণ চৌধুরীর মুখ দিয়ে কিছুক্ষণ কথা বেরোল না। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আজ তার নাতির বিয়ে, আর আজকেই কিনা কালীগঞ্জের বউকে নবাবগঞ্জে আসতে হয়। দিনু তখনও দাঁড়িয়ে আছে। কর্তাবাবু তার দিকে চেয়ে বললেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? দিনু বললে, তাকে কি বলবো তাই জিজ্ঞেস করছি। সে কথার উত্তর না দিয়ে কর্তাবাবু কৈলাস গোমস্তার দিকে চাইলেন। বললেন, কৈলাস, কালীগঞ্জের বউকে তুমি নেমন্তন্ন করেছিলে নাকি? কৈলাস গোমস্তা বললে, আজ্ঞে না, আমি কেন নেমন্তন্ন করতে যাব? কর্তাবাবু সঙ্গে সঙ্গে দিনুর দিকে চাইলেন। বললেন, দিনু, যা তো একবার বংশীঢালিকে ডেকে নিয়ে আয় তো। বংশীঢালি আছে এখানে? আগে হ্যাঁ, আমি ডেকে আনছি।
দিনু তাড়াতাড়ি চলে গেল। আর তারপরেই বংশী ঢালি এসে ঘরে ঢুকল। মাথায় জড়ানো একটা লাল পাগড়ি, কালো কুচকুচে গায়ের রং, পরনের কাপড়টাকে বাসন্তী রঙে ছুপিয়ে নিয়েছে। বললে, কি হুকুম কর্তাবাবু? কর্তাবাবু কৈলাস গোমস্তার দিকে চাইলেন। বললেন, কৈলাস, তুমি একবার বাইরে যাও তো। বংশীর সঙ্গে আমার একটা কাজের কথা আছে। দেখো যেন এ সময় আমার ঘরে কেউ না ঢোকে। কৈলাস গোমস্তা বাইরে চলে যেতেই কর্তাবাবু বংশীর দিকে চেয়ে বললেন, একটু কাছে সরে আয়, আমার মুখের কাছে। বংশী কর্তাবাবুর মুখের কাছে মুখ নিয়ে গেল। একটা কাজ করতে পারবি বংশী? মোটা বকশিস পাবি। কালীগঞ্জের বউ এসেছে, দেখেছিস তো? তাকে সরাতে হবে। পারবি? হবে তোর দ্বারা? পারবো হুজুর, কিন্তু দেখিস খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। পারবি তো? বংশীঢালিকে এ প্রশ্ন জিজ্ঞেস করা অবান্তর, তবু ঘটনার গুরুত্বটা বোঝানোর জন্যেই বোধহয় এই প্রশ্ন করলেন কর্তাবাবু। বংশীঢালি শুধু কর্তাবাবুরই নয়, এককালে কালীগঞ্জের জমিদারের লোক ছিল। কর্তাবাবু যখন এখানে এই নবাবগঞ্জে আসেন, তখন বংশীঢালিও তার সঙ্গে এসেছিল। এইটাই তার পেশা, এইটাই তার নেশা। তাই এ ধরনের কোনো কাজে না বলার অভ্যেস তার নেই। বরং কাজ না পেলেই যেন সে অখুশি হয়। তখন তার শরীর ভালো থাকে না, হজম হয় না, ঘুম হয় না, গা ম্যাজম্যাজ করে। এবার এতদিন পরে কর্তাবাবুর মুখে কাজের কথা শুনে বংশী বেশ সতেজ হয়ে উঠল। বললে, বলুন কর্তাবাবু, কি কাজ? নিজের জান দিয়ে আপনার কাজ করে দেব। কর্তাবাবু বললেন, খুব সাবধানে করতে হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে। কথাটা শুনে বংশীর যেন অপমান বোধ হল। বললে, আগে কি কখনো অসাবধান হয়েছি যে আপনি ও কথা বলছেন? কর্তাবাবু নিজেকে শুধরে নিলেন। সত্যিই তো, বংশী ঢালিকেই যদি তিনি অবিশ্বাস করেন, তাহলে তো তার নিজেকেই অবিশ্বাস করতে হয়। বললেন, ওরে তা বলছি নে, বলছি আবার একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা তোকে কাটাতে হবে। বলুন না, কাকে খতম করতে হবে? কর্তাবাবু বললেন, এই এক্ষুনি খবর পেলাম কালীগঞ্জের বউ নাকি এসেছে। তা যাচ্ছি আমি, এক্ষুনি খতম করে দিচ্ছি। কি করে খতম করবি? সবাই যে জানতে পারবে। আজ যে কুটুম বাড়ির লোকজন এসেছে সব। বংশী ঢালির মুখটা একটা পৈশাচিক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। মাথায় লাল কাপড়ে বাঁধা পাগড়িটা খুলে আর একবার জম্পেশ করে বেঁধে নিলে। তারপর এক লাফে ঘরের বাইরে চলে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৮ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।